ঠিকানা বাংলাদেশ, জেলা কিশোরগঞ্জ, গ্রাম গাঙ্গাটিয়া, পোস্ট অফিসও গাঙ্গাটিয়া। অধুনালুপ্ত জমিদারির শেষ ঠিকানা, বাংলাদেশে থাকিয়া যাওয়া শেষ পুরুষ। মেঘনার পূর্ব শাখা হইতে পশ্চিমের অপর শাখা পর্যন্ত যাহাদের জমিদারি বিস্তৃত ছিল, তাহারা যেন ঝড়ের রাতের শেষ প্রহরের নিভু নিভু প্রদীপ। ঢাকা হইতে কিশোরগঞ্জগামী দ্রুতযান বাসে আরোহণ করিয়া কিশোরগঞ্জ শহরের বাইপাসে থাকা স্টপেজে যখন পৌঁছাইলাম, গাঙ্গাটিয়া স্থিত জমিদার বংশ তথা প্রচুর ভূসম্পত্তির মালিকদের শেষ পুরুষের যিনি জ্যেষ্ঠ শ্রীযুক্ত মানব চক্রবর্তী চৌধুরী বাচস্পতি তাহার জাপানি টয়টাখানি লইয়া অপেক্ষা করিতেছিলেন। শহরের এই প্রান্তীয় স্টপেজ হইতে প্রায় 5 মাইল যাইতে হইবে। অপরিচিত দেশের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করিয়া তিনি এই নিতান্তই সাধারণ অতিথিদের জন্য যানখানি লইয়া আগাইয়া আসিলেন। হেমন্তের হিমেল আধারের গর্ভে গাড়ির উষ্ণ আশ্রয়, কিন্তু ভিতর হইতে সম্মুখের রাস্তায় আশেপাশের আর কিছুই ঠাহর হইতেছিল না। স্টিয়ারিং এর স্বচ্ছন্দ সঞ্চালনের পাশাপাশি প্রসঙ্গ হইতে প্রসঙ্গান্তরে গমন সংক্ষিপ্ত যাত্রাকে মুখর করিল। গাড়ি পাকা সড়ক হইতে কাঁচা সড়কে অবতরণ করিল। পুকুরের মোড়ে ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে যেন শীতের আকাশের দলছুট নক্ষত্র। একটা বড় দিঘির চড়া পার ধরিয়া আগাইয়া বামে ফিরিলেই দীর্ঘ ফটক। গাড়ি ঢুকিয়া পড়িল, মলিন প্রাসাদখানি আভাসিত হইল। আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গাঙ্গাটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িতে। জানা যায় যে এই জমিদার বাবুর বংশধররা আজও জমিদারি হালাতে এই বাড়ির কর্তৃত্ব করে আসছেন। চলুন দেখে আসি এই বাড়ির ইতিহাস বৈচিত্র্যগুলো। শুধু এক নিস্তব্ধতা চুয়ানো সঙ্গীত এই পুরীর কোনো এক কক্ষ হইতে ভাসিয়া আসিতেছে। নিঃসন্তান 2 জন কর্তা ও 3 জন গিন্নিমাতা এবং 15 জন পরিচারক পরিচারিকা এই পুরীটির বাসিন্দা। শুধু বসিবার ঘরে অন্যান্য আলোকচিত্রগুলির পাশে তাহার সহস্ত চর্চিত তৈলচিত্র পিতার প্রতিকৃতিখানির সহিত পরিচয় হইল। হেমন্তের হিমঝরা রাত ভোর হইল। পাখির কলকাকলিতে ঘুম ভাঙিল। বৃক্ষ গুল্ম শাখায় সঞ্চিত শিশির টুপ করিয়া ঝরিয়া পড়িতেছিল। গতকাল কত রাত পর্যন্ত পুরী জাগিয়াছিল বলিতে পারিব না। ভোরের নিদ্রামগ্ন পুরী হইতে নিঃশব্দে বাহির হইয়া পড়িলাম। শিশির ভেজা ঘাস আচ্ছাদিত নাতিদীর্ঘ নির্গমন পথটি ধরিয়া খোলা ফটক পার হইয়া সম্মুখস্থ দিঘির ঘাটে আসিয়া দাঁড়াইলাম। এখানে রূপসী বাংলার স্নিগ্ধ সুধাময়ী শ্যামল রূপ সভ্যতার আঁচড়ে এখনো ক্ষতবিক্ষত হইয়া যায় নাই। কাকচক্ষু দিঘি, বাঁধানো ঘাট, মৎস্যাধার জলাশয়, আম্রবিথি, ধানের ক্ষেত, বুড়া শিব মন্দির। পরিচিত অপরিচিত পাখিদের সমবেত সুধাবর্ষী সঙ্গীত যে পটভূমিকা রচনা করিয়াছে, আমি তাহাতে আবিষ্ট হইয়া পড়িলাম। হেমন্তের প্রথম হিমে কুয়াশার ঈষৎ স্বচ্ছ চাদর জড়াইয়া গ্রামখানি যেন ধ্যানমগ্ন। গাঙ্গাটিয়া বাংলাদেশের নাভি অঞ্চলের এক অখ্যাত গ্রাম, যেন 2 সাধকের নিভৃত তপবন। একজন রাইফেলধারী বিষয় সাধক, অপরজন তুলি এবং তানপুরা যোগে শিল্প সাধক।
প্রাচীন বাংলার রাজা আদিসুর উত্তৃষ্টি যজ্ঞের উদ্দেশ্যে কান্যকুব্জ হইতে পঞ্চবিপ্র আনয়ন করিয়াছিলেন। পঞ্চবিপ্রের প্রত্যেক পুত্রকে রাজা ভূমিদান করেন। তন্মধ্যে পঞ্চব্রাহ্মণের একজন হইলেন গাঙ্গাটিয়া বংশের পূর্বপুরুষ দক্ষ, এবং ভূমিপ্রাপক হইলেন তাহার পুত্র সুলোচন। ঢাকার বিক্রমপুরে তাহাদের উত্তর পুরুষদের প্রতিষ্ঠিত জমিদারি ছিল। এই বংশের অন্যতম রাঘবেন্দ্র আচার্য ময়মনসিংহ জেলার হরিশ্চন্দ্রপট্টি গ্রামের জীবানন্দ বিদ্যাবাগীশের টোলে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করার জন্য আসিয়াছিলেন। তারপর গঙ্গা এবং যমুনা নাম্নী গুরুদেব জীবানন্দের কন্যাদ্বয়ের মধ্যে গঙ্গাদেবীকে বিবাহ করিলেন এবং তাহার নামে গাঙ্গাটিয়া গ্রামের প্রত্যন করিয়া এখানে বসতি স্থাপন করিলেন। দক্ষোত্তর ঊনবিংশতি পুরুষ উমাপতি, হেরম্ব, ভূপতি ও বিভূতি। উমাপতি পুত্র স্বর্গীয় পঙ্কজ এবং ভূপতি পুত্র মানব ও তপন গাঙ্গাটিয়া নিবাসী শেষ পুরুষ। অন্যদিকে বিভূতির 3 পুত্র সন্তান বর্তমানে পাকাপাকিভাবে কলিকাতা ও লন্ডন নিবাসী। ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের সুবিধার্থে প্রায়শই জমিদারি নিলাম হইত। প্রথমে মেয়াদি বন্দোবস্ত অনুসারে গভর্নমেন্ট রাজস্বের পরিমাণ নির্ধারিত করিয়া দিতেন এবং তারপর চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদারগণ ভূমির অধিকারী হইতেন। গাঙ্গাটিয়ার এই জমিদার বংশ সেইভাবে প্রচুর ভূসম্পত্তির অধিকারী হইয়াছিলেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানে এই জমিদারি প্রথার অবলুপ্তি ঘটে। বর্তমানে তাহাদের অধিকাংশ ভূসম্পত্তি পারিবারিক দেবতা শ্রীধরের নামে দেবোত্তর হইয়াছে। তাহারা জমিতে বৃহৎ মৎস্য প্রকল্প গড়িয়া তুলিয়াছেন। তাহাদিগের জমিতে প্রতিদিনকার তোলাবিহীন হাট বসে। পূর্বেকার কিছু রাজস্বদাতা ছাড়াও কিছু ভাগ চাষিগণকে তাহারা তাহাদিগের জমিতে বাস করিতে দিয়াছেন। চাষিগণের একটি অংশ মৎস্য প্রকল্পে মাহিনা করা কর্মচারী হিসাবে নিযুক্ত। কাছারি বাড়িতে খাজাঞ্চি এবং নায়েবরা এখনো বহাল আছেন। প্রকৃতির নন্দনকাননে এই বাড়িটি 125 বৎসরের অধিক কাল হইতে দাঁড়াইয়া আছে। চতুর্সীমার দেওয়ালে ক্ষয় ধরিয়াছে, ফাটলে ফাটলে বট তাহার শিকড় বিস্তার করিয়াছে। মূল বসতি বাড়িটিকে সংস্কারের মাধ্যমে বাসযোগ্য করিয়া রাখা হইয়াছে। সুদৃশ্য ফটক, তাহার সংলগ্ন দুই পাশে দ্বাররক্ষীদের গৃহ। দ্বাররক্ষী আজকাল নাই, সেই জায়গায় গাঙ্গাটিয়া পোস্ট অফিসটি চালু আছে। প্রবেশপথের বাম দিকে কাছারি বাড়ি, ডান দিকের অংশ ঠাকুর দালান। সেখানে প্রতি বৎসর দুর্গাপূজা ছাড়াও প্রতিদিন নিয়মিত শ্রীধরের সেবা হয়। মধ্যে অযত্ন বর্ধিত তৃণ বাড়ির সম্মুখস্থ প্রাঙ্গণটিকে আচ্ছাদিত করিয়াছে। সেখানে একটি গোলাকার বেদি বাঁধানো বধ্যভূমিতে নবপ্রজন্মের এক তরুণ কদম্ব। এই স্থানে তাহাদের পিতা শ্রীযুক্ত ভূপতি এবং জ্যেষ্ঠ তাত উমাপতি পুত্র তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত পঙ্কজ 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বলি হইয়াছিলেন। সাক্ষী বৃদ্ধ কদম্ব গাছটি বহুকাল হইল গত হইয়াছে, যাহার সহিত পাকিস্তানি ঘাতকরা এই দুজনকে বাঁধিয়া তাহাদিগের উপর গুলিবর্ষণ করিয়াছিল। তাহার দিন কয়েক পরই বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদিত হইয়াছিল।
ভিতর বাড়িতে সামান্য আলস্যে বেলা গড়াইতে লাগিল, কিন্তু গিন্নি এবং পরিচারক দিকের আলস্যের সুযোগ নাই। দোতলা পার হইয়া ছাদে আসিলাম। সেখানে আলসে এবং কার্নিশে পাখিরা অপেক্ষা করিতেছে। প্রতিদিন সকালে শ্রীযুক্ত মানব চক্রবর্তী তাহাদিগের জন্য ভোজনের ব্যবস্থা করিয়া থাকেন। 3 টিন চীনদেশীয় বিস্কুটের গুঁড়া তাহাদিগের জন্য বরাদ্দ। চিলেকোঠায় শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষ। ইহা শ্রীযুক্ত মানব চক্রবর্তীর বাসকক্ষ। এইখান হইতে চারিপাশ খুব ভালোভাবে দেখিতে পাওয়া যায়। তিনি তাহার মহালের অনেক অংশ এই ঘরের জানালা এবং ছাদ হইতে নিরীক্ষণ করিতে পারেন। অনেক রাত্রিতে তাহাকে রাইফেল হাতে ছাদে পায়চারি করিতে হয়। এই কক্ষের আলমারিতে তাহার 4খানা রাইফেল এবং বালিশের নিচে একটি রিভলভার। তিনি যেমন সাহসী তেমনি আগ্নেয়াস্ত্র চালনাতেও সিদ্ধহস্ত। গ্রামের লোকেরা তাহাকে আড়ালে কখনো দানববাবু বলিয়াও অভিহিত করে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এই বাড়িতে বধূ হিসাবে সেই যে পা রাখিয়াছিলেন, তাহার 2 জাকে নিয়া তাহারা আজ দোতলার বারান্দার ঘেরাটোপ বন্দিনী। নিচে 1 তলার মৃত্তিকায় তাহারা অবতরণ করিতে পারেন না। পরম্পরা তাহাদিগের পায়ে বেড়ি পড়াইয়াছে। তাহাদিগের জন্য আলো হাওয়া রুদ্রের একমাত্র উৎস দ্বিতলের জানালাখানি। ইহা এবং অন্দরমহলের টেলিভিশনটি বহিঃপৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগ মাধ্যম। 3 গিন্নি একে অপরের অবলম্বন, যেন 3 সহোদরা। তাহার পিতা চিত্রকলা চর্চা করিতেন। তদানীন্তন কলিকাতায় সদ্য প্রতিষ্ঠিত সরকারি চারু ও কারুকলা বিদ্যালয়ে শিল্পশিক্ষা লাভ করিয়াছিলেন। তিনি নব্যবঙ্গীয় ধারায় শিল্পচর্চা করিতেন। অবনীন্দ্র নন্দলালের সংস্রবে মহিমান্বিত হইয়াছিলেন। 71-এর সংগ্রাম তাহার জীবন কাড়িয়া নেয়। বেলা 2য় প্রহরে গড়াইল। পাখিদের এখন আর গান গাহিবার সময় নাই। হয়তো কোনো মাঠ বা জলাশয়ে আহার অন্বেষণে বাহির হইয়াছে। অন্দরমহলে বড়গিন্নির হেসেলেও রান্না চড়িয়াছে। তাহাদের বাস্তুদেবতা শ্রীধরের সেবার জন্য নিযুক্ত পুরোহিত স্নান সারিয়া আসিয়া পড়িয়াছেন। যে কথাই কয় প্রকাশ করে দিচ্ছে বড়ে তো বেই বড়ে তো করে তারিখ পড়িয়াছে আর লন্ডন লাগিয়েছে বেই কইলো আমি কালি না হরি হতো না আগের দিন রাইতে আমেরিকার থেকে হরি। তাহার আগমনে অন্দরমহলের গুমট ভাব যেন কাটিয়া যায়। প্রৌঢ়ের সারল্যে সবাকার গাম্ভীর্য ক্ষণিকের জন্য হইলেও খসিয়া পড়ে। তাহার ভবিষ্যৎবাণী নাকি মিলিয়া যায়। বাড়ির কেহই এই ব্যাপারে প্রৌঢ়কে নিরুৎসাহিত করেন না। আত্মতৃপ্ত প্রৌঢ় ঠাকুরদালানে শ্রীধরের পূজায় ব্যস্ত হইয়া পড়েন।
আদি শিব মন্দির তাহাদের বর্তমান বাড়ি হইতে মাইলখানেক দূরে অবস্থিত। এই পরিত্যক্ত মন্দিরটির পলেস্তারা খসিয়া যাওয়ারও এক যুগ হইয়া গিয়াছে। নিরাপত্তার কারণে গর্ভস্থিত বিশাল আকৃতির কোষ্ঠীপাথরের শিবলিঙ্গটি বহুকাল হইল বাড়ির সংলগ্ন মন্দিরটিতে স্থানান্তরিত করা হইয়াছে। মূল বসতবাড়িটির প্রবেশদ্বারের অনতি দূরে বর্তমান শিব মন্দিরটিও বহু প্রাচীন। ইহার পূর্বে এই স্থলে উঁচু চূড়াযুক্ত অন্য একটি মন্দির বর্তমান ছিল। 1897 ইংরাজির প্রলয়ঙ্করী ভূমিকম্পে আর্চ সহ চূড়াটি দ্বিখণ্ডিত হইয়া ভূপতিত হয়। উপরের আর্চটি আজও বর্তমান মন্দিরের পাশে উপুড় অবস্থায় পড়িয়া আছে। এই মন্দিরটির বয়সও শতাব্দী অতিক্রান্ত হইয়াছে। ভিতরে কোষ্ঠীপাথরের সেই শিবলিঙ্গটি সংস্থাপিত। মন্দিরের দ্বার সদা তালাবদ্ধ অবস্থায় থাকে, পাছে শিবলিঙ্গটি চুরি হইয়া যায়। জমিদারি নাই, কিন্তু কাছাড়ি বাড়ি এখনো বর্তমান। এমনকি নায়েব, খাজাঞ্চি ইত্যাদি পদগুলিতে এখনো কর্মচারীগণ নিযুক্ত হইয়া থাকেন। যদিও খাজনা আদায় নাই, কিন্তু ভূসম্পত্তি, মহাল ও নানা প্রকল্পাদি পরিচালনা এবং হিসাব রক্ষণ ইত্যাদি নানাবিধ বৈষয়িক কাজের জন্য কর্মচারী নিযুক্ত আছেন। ইহা ছাড়াও তবলা, তানপুরা ইত্যাদির দ্বারা নিয়মিত সঙ্গতের জন্য পৃথক পৃথক মাহিনা করা লোক আছে। প্রজা না থাকিলেও তাহাদিগের জমিতে আশ্রিত লোকজনের সঙ্গে সাক্ষাৎ এবং নানা সমস্যা, বিবাদ ইত্যাদি নিষ্পত্তির জন্য এই ঘরগুলি ব্যবহৃত হইয়া থাকে। রাতে কাছাড়ি বাড়িরই একটি কক্ষে ছোট কর্তা অধিক রাত পর্যন্ত গানের আসর জমান। কেদার হইতে হাম্বির ছায়ানট, অতঃপর ললিত, কোমল আশাভরী হইয়া বিলাসখানি, তড়ি, কিরবাণী ইত্যাদি। এইভাবে তিনি রাগ হইতে রাগান্তরে ক্রমাগত বিচরণ করিতে লাগিলেন। সুরের রূপান্তর চলিতে লাগিল। গভীর রাত অবধি সুরের ধারায় অর্বাচীন শ্রোতাকে অবগাহন করাইলেন। Sorry,
सदा 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 जो भज हरि को सदा सही परम पद पावेगा सही परम पद पावेगा देह के माला तिलक और छाप न सीख चुकांगे देह के माला मामा बोले डाकी काले काले मामा बोले डाकी काले লিবারেশনের সময় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়টি একটি জাতির ইতিহাসের এক সন্ধিক্ষণ। সেই সময়টি ছিল যেমন বিভ্রান্তির তেমনি সন্দেহেরও। শত্রু মিত্র চিনিতে পারার উপায় ছিল না। পাক বাহিনী দিগকে জানা যাইত, কিন্তু রাজাকার দিগকে চেনা যাইত না। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আন্দোলন। বাংলাদেশ তাহার স্বীকৃতি স্বরূপ। আমরা এখন কথা বলবো গাঙ্গাটিয়া জমিদার বাড়ির উত্তরসূরির সাথে। নাম? আমার নাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। এই বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 300 ইয়ার্স ব্যাক। জমিদারিটা পরে আসছে, আমরা এখানে আসছি মোর দেন 300 ইয়ার্স ব্যাক। তারপর আমাদের ফোরফাদার যারা ছিলেন, ওনার নাম ছিল ভোলানাথ চক্রবর্তী। হ্যাঁ, ভোলানাথ চক্রবর্তী এর ছেলে হলো দীননাথ। ভোলানাথ চক্রবর্তীর ছেলে দীননাথ, উনি প্রথম যখন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট হলো, হ্যাঁ, তখন ভোলানাথ চক্রবর্তী ময়মনসিংহের জিপি হলেন, গভর্নমেন্ট প্রিডার, যখন ব্রিটিশ আমলে আর কি, যখন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট জেলা ঘোষিত হলো। তো ওইখানে জমিদারি নিলাম হচ্ছে। তো ওই ভোলানাথ চক্রবর্তী ইন দ্য নেম অফ হিজ সান দীননাথ, তিনি এই খুব একটা ছোট জমিদারি একটা অংশ উনি কিনলেন। এখানে আপনার পরবর্তীতে কে বা কারা এটার দেখভাল করবেন? এখানে বলতে গেলে বলতে হয় যে আমার ফোরফাদার্স খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। তিনি, আমরা যখন জমিদারি হয়, আমাদের এই পোর্শন অফ আওয়ার জমিদারি ওয়াজ ডেডিকেটেড ইন দ্য নেম অফ আওয়ার বিগ্রহ, শ্রী শ্রী বিগ্রহের নামে, শ্রীধর বিগ্রহের নামে। এটা একটা জমিদারি কিছুটা লিখে দেয়। তখন থেকে স্টেট অ্যাকুইজিশন যখন হয়, তখন জমিদারি তো অ্যাকোয়ার্ড হয়ে গেল। এখন শ্রীধর বিগ্রহের জমিদারিও অ্যাকোয়ার্ডই হয়ে গেছে, কিন্তু যেহেতু শ্রীধর আছেন আমাদের ফ্যামিলি ডিটি, ওই শ্রীধর বিগ্রহের নামেই আমাদের এই বাড়ি টাড়ি সব আছে। আপনার ফাদার কত সালে মারা যান? উনি 70 লিবারেশন মুভমেন্টে পাক বাহিনী কর্তৃক, এমনি তো নর্মাল ডেথ নয়। মাই কাজিন অ্যান্ড ফাদার ওয়াজ কিল্ড অ্যাট দ্যাট টাইম। ওই স্বাধীনতার যুদ্ধের সময় মারা যান 23 বৈশাখ, 7 মে। এটা একটা, এখন ভাবতেছি যে আমার মৃত্যুর পর এটা কে দেখবে। আমাদের শ্রীধর বিগ্রহ আছে আমাদের ফ্যামিলি ডিটি, ফ্যামিলি আইডল তো আছে। তো ওই দেবতা যেহেতু আছে, এটা দেবোত্তর করে দিয়েছি আমরা আগেই। তো এটার পূজা আর্চা ইত্যাদি এটা চলতে হবে,
এই সম্পত্তি আমার মৃত্যুর পরে একটা ট্রাস্টি বোর্ড করার চেষ্টা নিচ্ছি, একটা ট্রাস্টি বোর্ড করে দিয়ে যাও, ওইটাতেই এটা আমি যেরকমভাবে চালাচ্ছি ওইভাবে ওরা চালাবেন। বলতে যাচ্ছেন যে আপনার পরে এই বাড়ির কোনো উত্তরাধিকার আর নেই? না, এ বাড়ির উত্তরাধিকারী আছে, বাট দে আর নট প্রেজেন্ট ইন দিস কান্ট্রি। তারা সবাই চলে গেছে বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে অথবা বিভিন্ন দেশে আছে ছিটাইয়া ছড়াইয়া, কারণ এখানে থেকে সবাই তো বাড়িঘর ফেলে চলেই যাচ্ছে সবাই। তো আমি আছি, কারণ আই এম নট ইন্টেন্ডিং মাইগ্রেন্ট, আমি আছি, থাকবো। কোনো আন্ডার কম্পালশন যদি যেতে হয় হয়তো যাবো। এখানে আপনি ছাড়াও আর কে কে অবস্থিত করছেন? ওই আমার স্ত্রী আছেন, আর আমার যে কাজিন কিল্ড হয়েছেন ওই লিবারেশন মুভমেন্টের টাইমে, আমার ইনক্লুডিং উইথ মাই ফাদার। আর ওই যে আমার বৌদি আছেন, যে কাজিন কিল্ড হয়েছেন, ওই বৌদি আছেন, আমি, আমার স্ত্রী আর আমার বৌদি, এই তিনজন আছি। তো পুরুষ মানুষ বলতে আমি একাই আছি। আমার মৃত্যুর পর হয়তো ওরাও চলে যাবে। একর 8 একর, 8 থেকে 10 একর হয়ে যাবে সারাউন্ডিং ওয়াল। আপনি বলতে যাচ্ছেন যে 8 থেকে 10 একর? এটা আমার অনুমান মাত্র। আচ্ছা, এটা তো এই বাড়ির বাইরেও কি আপনাদের কোনো সম্পত্তি আছে কিনা? হ্যাঁ, অনেক সম্পত্তি আছে আমাদের। কিরকম হতে পারে আনুমানিক? আমাদের ফিশারি প্রজেক্ট আছে, একটা প্রজেক্টে 80 একর জমি আছে, এইদিকে আছে একটা 30 একর, ওদিকে এরকম। আমরা এখন যা করছি, আমরা ওই পেডি বা অন্যান্য ফসল করছি না, আমরা আমাদের সমস্ত জমিতেই মাছের চাষই করছি, কারণ এটা লো লাইং জমি সব, ওতে মাছের চাষই বেটার। বিকালে ফিশারিতে জাল ফেলা হইবে। ফিশারিগুলি প্রতিদিন পাতে কমপক্ষে মাছের 4 ধরনের ব্যঞ্জনের জন্য মাছ যোগাইয়া থাকে। ছোটকর্তা তাহার কক্ষ হইতে বাহির হইয়া আসিলেন। যে স্থানে মৎস্য প্রকল্প গড়িয়া তোলা হইয়াছে, সেই দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তরে অবস্থিত নানা ধরনের জলাশয় পরিবৃত স্থানটি তাহার অত্যন্ত প্রিয়। মাঝে মাঝেই তিনি বৈকালিক কিংবা প্রাতঃভ্রমণকালে এই স্থানে চলিয়া আসেন। দিনের প্রতিটি প্রহরেই রাগাশ্রিত সুরের সঙ্গে এই বাড়ির ধ্রুপদী স্থাপত্যের যুগলবন্দি চলিয়াছে। শুধু তাহাই নয়, নিয়মিত সংস্কারে টিকিয়া থাকা এই বাড়িটির সংলগ্ন অপর অংশের ধ্বংসাবশেষেও সুর যেন ঘুরিয়া ফেরে। সনেট লুমিয়ের শোয়ের মতো অতীত আলোছায়ার দ্বন্দ্বে অস্তিত্বময় হইয়া ওঠে, যেন আজও তাহাদের পূর্বপুরুষ উমাপতি, ভূপতি বা তাহারও পূর্বেকার অতুল, দীননাথ, রতিদেব, রাঘবেন্দ্ররা পাখিদিগকে ভোজ্যদানের নিমিত্তে চত্বরে নামাইয়া আনিয়াছেন। অথবা শ্রীযুক্ত মানব ও শ্রীযুক্ত তপনরাও যেন এই অতীতের ধ্বংসাবশেষে হারাইয়া যাইতেছেন। সহস্র প্রদীপের শেষ ক্ষীণ ও কম্পিত শিখাটিও হয়তো নিভিয়া যাইবে। বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে, তবু এই জমিদার বাড়িটি তার স্মৃতিকে আঁকড়ে ধরে আজ যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ধরে রেখেছে বাংলার 100 বছরের ইতিহাস, ঐতিহ্য, যা চোখে না দেখলেই নয়। প্রাচীনকালে নৈপুণ্য ঘেরা এই জমিদার বাড়িটি নিশ্চোখে দেখতে চলে আসতে পারেন জমিদার বাড়িটিতে। এই পাখিরাও হয়তো গাঙ্গাটিয়া হইতে অন্যত্র চলিয়া যাইবে। শুধু গাঙ্গাটিয়া বংশের অন্য শাখারা লন্ডন, আমেরিকা অথবা কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত কিংবা ভারতীয় বংশোদ্ভূত পরিচয়ে শিকড়বিহীন পরকাচা হিসেবে টিকিয়া থাকিবে।